বাংলাদেশে কিছু লোক আছে যাদেরকে আমরা যাযাবর বলে সম্বোধন করি। তারা 10 দিন এই জায়গায় তো 10 দিন অন্য জায়গায়, তাদের থাকার কোনো আসলে ঠিক নেই। আমার অবস্থা হয়েছে কিছুটা সেই রকম। 10 দিন বাংলাদেশের এই মাথায় তো 10 দিন বাংলাদেশের ওই মাথায়। এখন আসি হচ্ছে পঞ্চগড়, আর আমাকে যাইতে হবে কক্সবাজার, কারণ ওই জায়গার যে প্রজেক্টটা আছে ওই প্রজেক্টের একটা ঢালাই আছে অ্যান্ড সেটা খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে আমাকে যাইতে হবে। চাইছিলাম পঞ্চগড়ে এবার এসে একবারে এই প্রজেক্টটা শেষ করে যাইতে, কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, বাট হ্যান্ড ওভারটা বাকি থেকে গেছে, যে এটা নিলেই আমার উত্তরবঙ্গের কাজ শেষ হয়ে যাইতো। এখন কি আর করা যাবে, যেহেতু তারা নেয় নাই সেহেতু তো আর বসে থাকা যাবে না, যার জন্য আমি বের হয়ে যাচ্ছি। আর আমি পঞ্চগড়ে ছিলাম মোটামুটি 15 দিন মতো, তবে ওইভাবে ঘুরে ঘাড়ে এক্সপ্লোর করার সময় সুযোগ হয় নাই, কারণ কাজ তো ছিলই। যাই হোক, এখন ঘড়িতে সময় হচ্ছে 5টা 23, তো এই টাইমে এখন পঞ্চগড় থেকে বের হয়ে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কথা হইতেছে কি, আমি ডিরেক্ট কক্সবাজার যাব? না, আমি ডিরেক্ট কক্সবাজার যাব না, আমি যাব হচ্ছে আগে ঢাকা, তারপরে যাব কক্সবাজার। এই সবুজ শ্যামল পরিবেশটা আসলেই মিস করব, কারণ পঞ্চগড়ের এই এলাকায় আমি মেলা দিন থাকছি, আর এই জায়গা থেকে যতবারই যাই ততবারই আমার খারাপ লাগে। তো এই সুন্দর একটা পরিবেশে এই ব্লগটা শুরু করতেছি। হেই লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ মোহাম্মদ বাইজিদ, ওয়েলকাম টু বাইজিদ ডেইলি ব্লগস। আমি নিজেরে সবসময় যাযাবর বলেই ঘোষণা করে আসছি, কারণ আমার যে কাজ আর আমার যে স্বভাব তা কিছুটা যাযাবরের মতোই। টোলটু প্ল্যানে একবার এই জায়গায় তো আরেকবার ওই জায়গায়। এই জিনিসটা একদম খারাপ লাগে তা না, এনজয় করি, তবে মাঝে মাঝে একটু খারাপ লাগে যে সবাই এক জায়গায় থাকে, বন্ধু বান্ধব সব একসাথে থাকলে বেশ একটা মজা হয়, আড্ডা হয়, তবে ঘোরাঘাড়ার মজা অন্যরকম আর আড্ডা সাড্ডার মজা অন্যরকম। বয়স যেটা হয়েছে তাতে আরও 1-1.5 বছর ঘোরা গেলেও যাইতে পারে, যদি না আমার লেস কেটে দেয়। আর লেস কেটে দিলে আমি জানি না কি দেখি অবস্থা হবে, তখন আপনারাই দেখবেন যে আসলে কি হচ্ছে। এখন কথা হইতেছে 395, মানে প্রায় 400 কিলোমিটারের রাইড সন্ধ্যার আগে আগে শেষ করার একটা টেন্ডেন্সি আছে। ইনশাল্লাহ হয়ে যাবে, প্রতিবারই হয়ে যায়। 10 থেকে 11 ঘন্টা সময় লাগে আমার পঞ্চগড়ের থেকে ঢাকায় যাইতে, তবে আজকে বের হইতে একটু লেট করে ফেলছি। না, গতবার ঢাকা থেকে বের হওয়ার সময় প্রায় 5টা 27-28-এর দিকে বের হয়েছিলাম, আজকেও তেমন টাইমে বের হয়েছি, তবে আর একটু আগে আগে বের হইতে পারলে ভালো হয় আর কি। যাই হোক, এখন যাইতে থাকি, দেখি কত সময় লাগে। এরকম সুন্দর একটা পরিবেশ ছেড়ে যাইতেও না আসলে কষ্ট লাগে, আমার একটু মায়া বেশি। আমি যেই জায়গায় যাই ওই জায়গাটারই আসলে মায়ায় পড়ে যাই। আর পঞ্চগড়ে তো আমি মোটামুটি 3 বছর মতো, তো এই জায়গাটার মায়ায় পড়া কিন্তু স্বাভাবিক একটা বিষয়। তবে একটা কথা আছে কি জানেন, মৃত্যুর আগ পর্যন্ত পুরুষ মানুষের থামা নিষেধ, তা না হইলে সমাজ কিন্তু আপনাকে কাপুরুষ বলবে। তো সমাজের কথা আমি বিশেষ একটা গায়ে লাগাই না, কারণ আমি একবেলা না খেয়ে থাকলে সমাজের কেউ এসে আমাকে একবেলা খাইতে দিবে না, এর জন্য সমাজের কথা গায়ে লাগাই না। তারপরেও সমাজে থাকি তো এর কিছু নিয়ম কানুন তো মানে চলতেই হবে। যাই হোক, ঘড়িতে সময় হচ্ছে সকাল 6টা, আর আমি প্রায় দেবীগঞ্জের কাছাকাছি চলে আসছি। বের তো হয়ে গেছি, তবে একটা চিন্তা একটু মাথার মধ্যে আছে। চিন্তাটা হইতেছে, যদি 60 কিলোমিটার গতির উপরে বাইক চালাই তাহলে কি আসলে ধরে মামলা দিয়ে দিবে? ভাই আমি জানি না এই নিয়মটা যারা করছে তারা কি ভেবে চিন্তে করছে। 2টা কারণ হইতে পারে, একটা হলো এরা অজ্ঞ, এরা জানে না যে এরকম নিয়ম যদি করি তাহলে কি ক্ষতি হবে, আর আরেকটা হলো স্বার্থ হাসিলের জন্য কিছু কিছু জায়গায় আর কি। এটা আপনাদের বলা লাগবে না, এটা আপনারা নিজেরাই বুঝে নেন যে কী ধরনের স্বার্থ আসলে হাসিল করার জন্য এই ধরনের কাজটা করতেছে। যদি না বুঝে করে তাহলে তো কোনো সমস্যা নাই, এটা এদের বোঝানো যাবে, কিন্তু বুঝে শুনে যদি করে তাহলে কিন্তু আসলেই কিছু করার নাই। এই দেখেন রাস্তা পুরাটা ফাঁকা, আর আমি গাড়ি কোনো রকম ধরে রাখছি, গাড়ি 70-72, কিন্তু এই জায়গায় যদি আমি মনে করেন আরেকটু এক্সিলেটার দিই 80-81। এখন এই রকম একটা রোডে যদি 80-তে বাইক না চালাই তাইলে মানে গন্তব্যে পৌঁছাইতে কত সময় লাগবে তার কিন্তু কোনো ঠিক নেই। কিন্তু এই যে নিয়মটা করছে 60 কিলোমিটার গতিতে মহাসড়কে বাইক চালাইতে হবে, এটা কি বুঝে যে করছে এটা উপরওয়ালা জানে আর এরাই জানে, আমার তো ভাই বুঝে আসে না। আপনাদের যদি এতই শখ থাকে যে বাইক 60 কিলোমিটার গতিতেই চলবে, সমস্যা নাই ভাই, বাইকের জন্য আলাদা লেন করে দেন।
যে এই লেন বাইকের জন্য, এই লেনে বাইক 60 কিলোমিটার গতিতে চলবে। চালাবো যেরকম পদ্মা সেতুতে একটা লেন করে দিছিল, সার্ভিস লেন, যাই হোক যেটাই করে দিছিল আর কি, যে এই লেন দিয়ে বাইক চলবে, এরকম একটা লেন করে দেন, আমরা 60 কিলোমিটার গতিতেই চালাইতেছি। কিন্তু এই যে এক লেনের মধ্যে সব কয়টারে এক জায়গায় করবেন, একটা চলবে 80 কিলোমিটার, একটা চলবে 60 কিলোমিটার। ভাই যেটা 80 কিলোমিটার চলতেছে ওইটার বাতাসে 60 কিলোমিটার যেটা আছে না, এটা মনে করেন সাইডে পড়ে যাবে। তো এইটা একটা খুবই সমস্যা। এটা যারা আমরা লং ট্যুর করি আমরা জানি যে এই প্রবলেমটা আমাদের কতটা ফেস করতে হয়। তো যার কারণে এই নিয়মগুলো যারা করছে তারা আসলে একটু ভেবেচিন্তে করা উচিত ছিল, বা তাদের কিছু এক্সপেরিমেন্ট করে তারপরে যাই কিন্তু এই নিয়মগুলো করা উচিত ছিল। বাট নিয়ম ওনারা করে দিছে, জানি না কতদিন থাকবে এই নিয়ম। আর এই ভিডিওটা ছাড়তে ছাড়তে আমার হয়তো মাসখানিক পরে যেয়ে ছাড়বো, তখন যদি নিয়মটা থাকে তাইলে মনে করেন খুবই কষ্ট হয়ে যাবে। আর যদি এর আগেই শেষ হয়ে যায় তাইলে আলহামদুলিল্লাহ। ঘড়িতে সময় যখন 7:37 তখন আমি চলে আসছি পাগলাপীর। আর এই জায়গার নামকরণের কারণ হচ্ছে এই যে এই পাশের যে মাজারটা দেখতেছেন এটা হচ্ছে পাগলাপীর রহমতুল্লাহ আলাইয়ের মাজার। এর জন্য এই মোড়টার নাম রাখছে হচ্ছে পাগলাপীর। আর এই রোড দিয়ে যদি এই পাশ দিয়ে চলে যান তাহলে সোজা চলে যাবেন হচ্ছে নীলফামারীর দিকে। আর এই পাশের যে রোডটা আছে এটা চলে গেছে রংপুরের দিকে। তো এই জায়গাটা আমি অনেকবারই দেখাইছি যে আমি ঢাকা থেকে আসলে কখনো ওই রোড দিয়ে বের হই না, কারণ ওই নীলফামারী সৈয়দপুর দিয়ে ঘুরে আসতে আসতে অনেক সময় লেগে যায় শহরের মধ্যে দিয়ে। আর এই পাশ থেকে আসলে হয়তো বা সর্বোচ্চ গেলে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। আর আজকে আমার একটু সময় বেশিই লাগছে, কারণ আমি এক জায়গায় দাঁড়াইছিলাম একটু 20 মিনিটের জন্য, বাইকে একটু সমস্যা হয়েছিল, সেটা আর কি ক্লিয়ার করে দেন তারপরে বের হয়ে আসলাম। পাগলাপীরের থেকে রংপুরের দূরত্ব মেবি 11 কিলোমিটার। আর এই রাস্তাটা বেশ সুন্দর, এই যে দেখতেই পাচ্ছেন এই যে দুই পাশে গাছ দিয়ে আছে। এরকম গাছ থাকার কারণে এই রাস্তাটা মোটামুটি অন্যান্য হাইওয়ে রোডের তুলনায় হচ্ছে ঠান্ডা। আর চিন্তা করছি একবারে রংপুর পার হয়ে যে একটা ব্রেক দিব, কারণ বাইক প্রায় 80-90 কিলোমিটার মতো চালানো হয়ে গেছে। চলে আসছি রংপুর মেডিকেল মোড়। আর ঘড়িতে সময় হচ্ছে 7:51। এই যে বাম পাশে হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। উত্তরবঙ্গের মধ্যে এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে সবথেকে নামকরা। যদি সিরিয়াস কোনো কন্ডিশনের সমস্যা থাকে তাহলে সবাই রংপুর মেডিকেলটাই প্রিফার করে, অন্তত উত্তরবঙ্গে। আর রংপুর শহর হচ্ছে এই দিকে। আমি রংপুর শহরের মধ্যে ঢুকবো না, আমি বাইপাস দিয়ে বের হয়ে যাব, কারণ রংপুর শহরের মধ্যে ঢুকলে একটু জ্যাম খাওয়ার সম্ভাবনা আছে। আর জ্যাম খাইলে আমার সময় ওয়েস্ট হবে, যার জন্য আমি সবসময় এই বাইপাসটা ধরি। আর বাইপাসের রাস্তাটা সুন্দর। রংপুর বাইপাসে এই যে রংপুর মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুলের সামনে এই যে কৃষ্ণচূড়া গাছটা আছে, আর এই পাশে একটা গাছ আছে, ভাই খুব সুন্দর লাগতেছে ফুলগুলা। আমি মানে লিটারেলি ঘুরে আসছি এই গাছগুলো দেখার জন্য। ভাই এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে একটা লাল আর একটা হলো বেগুনি, বেশ সুন্দর লাগে। ভাই মেন কথা হলো যে আপনি যখন বাইরে বের হবেন, আপনি যখন ঘুরতে বের হবেন, তখন আপনি দুনিয়াটারে দেখবেন যে দুনিয়াটা কত সুন্দর। এটা কিন্তু ঘরের মধ্যে বসে আপনি বুঝতে পারবেন না। দুনিয়ার সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনাকে বাইরে বের হইতে হবে। চলে আসছি রংপুর মডার্ন মোড়। আর এই পাশে একটা রেস্টুরেন্ট আছে, শাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই জায়গায় বসবো, বসে সকালের নাস্তাটা শেষ করে নেই। আশা করি খাবারের মান বিশেষ একটা খারাপ হবে না। হোটেলের ভিতরে এসে বসলাম। আমি আমার ব্লগে বিশেষ করে খাবার দাবার তেমন একটা দেখাই না, তারপরে একজন রিকোয়েস্ট করছে যে ভাই এরপরে ব্লগ করলে অবশ্যই সকালে কি খাওয়া দাওয়া করেন বা দুপুরে কি খাওয়া দাওয়া করেন এগুলোর জন্য আপনি একটু দেখাবেন আর টেস্টটা কেমন দেখাবেন। তো এই রেস্টুরেন্টটাই আসলাম। আর অর্ডার দিছি হচ্ছে পরোটা, ডিম ভাজি আর হচ্ছে ডাউল। এইটাই মোটামুটি সকালে আমি খাওয়া দাওয়া করবো, কারণ হচ্ছে যেহেতু লং ট্যুর করব বা লং ড্রাইভ হবে, সেহেতু ভাত বা এরকম জাতীয় যদি কোনো কিছু খাই তাহলে শরীর ছেড়ে দেয়। এর জন্য পরোটা আর ডিম ভাজি আপাতত বেস্ট। খাবারের টেস্ট মোটামুটি ভালো, মানে এভারেজ বলা যায়। তো আপনারা রংপুরে আসলে আসবেন, এই জায়গায় বসে খাবেন, তবে মনে হয় না বিশেষ একটা আপনাদের মানে ওই রকম লাগবে আর কি। আর পরোটা ডিম ভাজির স্বাদ অতটা মানে যেরকম সেরকমই। বাসায় রংপুরেই? ও থাকেন তাহলে ভাই? আচ্ছা ও আচ্ছা ভাই, ঠিক আছে তাহলে থাকেন, ভালো থাকবেন। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ। আর এইখানে একটা ভাই ব্রাদার পাইলাম যার সাথে একটু কথা বললাম। উনি বললো রংপুর কেমন লাগে। হ্যাঁ, রংপুর আলহামদুলিল্লাহ ভালো লাগে, তবে গাড়িতে ডিস্টার্ব না দিলেই হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। থাকেন তাহলে ভাইয়া, আসি।
উনি বললো যে ভাই একটা সেলফি তুলে, অবশ্যই, কেন নয়। আমি সবসময় চেষ্টা করি রাস্তায় যদি কোনো ভাই ব্রাদার দেখা হয় তাদের সাথে 2-5 মিনিট কথা বলা বা দেখা করা। উনি হচ্ছে আমাকে দেখে বললো, ভাইয়া কি ভ্লগ করেন? আমি বললাম হ্যাঁ ভাইয়া ভ্লগ করি। তো বললো পেজ নতুন? আমি বললাম হ্যাঁ পেজ নতুন, 1-1.5 বছর মতো হয়েছে খুলছি। তো ভাইয়ের সাথে কথাবার্তা বললাম, ভালো লাগলো। আর রংপুর থেকে এখন বের হয়ে যাচ্ছি। তবে কথা হলো কি, আমি মডার্ন মোড়ে দাঁড়াইছিলাম, বাট এই জায়গায় না ভালো লাল চা পাওয়া গেল না। তো চিন্তা করলাম চা একটু সামনে যেয়ে খাইতে হবে। তো এখন বের হই, আর ঘড়িতে সময় হচ্ছে 8:40। বেশ সময় দাঁড়াইছি এই জায়গায়। আমি প্রথম দিকে যখন এরকম লং ট্যুর করতাম বা লং জার্নিতে যাইতাম, তখন আমার বাইক চালানোর ধরন ছিল একরকম, আর দিন যত যাচ্ছে তত আমার বাইক চালানোর ধরন চেঞ্জ হইতে থাকতেছে। অ্যান্ড এটা ভালো, আমি যতদূর বুঝতেছি আর কি। আমি প্রথম দিকে চিন্তা করতাম কি, যত দ্রুত গন্তব্যে পৌঁছানো যায় এর জন্য দ্রুত বাইক চালাইতাম, আশেপাশে তেমন একটা খেয়াল করতাম না। বাট এখন দিন যত যাচ্ছে তত আমি গন্তব্য নিয়ে এতটা মাথা ব্যথা করতেছি না। আমি বাইক চালানোর দিকে ধ্যান দিতেছি, আর মোটামুটি চেষ্টা করতেছি যে আশেপাশে যেটা আছে বা এই রাস্তাটার পরিবেশটা উপভোগ করার। এই বিষয়টার দিক দিয়ে বড় একটা পরিবর্তন আসছে আমার মধ্যে, আর আমি এটা এখন খুব এনজয় করতেছি। যখন আপনি লং ট্যুরে বের হবেন বা লং রাইডে বের হবেন, কখনো ওই দ্রুততার সাথে যাওয়ার চিন্তা করবেন না। চেষ্টা করবেন ধীর স্থির হয়ে আশেপাশের আবহাওয়াটা উপভোগ করা, প্লাস এই রাস্তার যে ফিলটা নেওয়া। দেখবেন রাস্তায় যাইতে আর কোনো ক্লান্তি লাগবে না, খারাপ লাগবে না। তো এই জিনিসটা এখন আমি আস্তে আস্তে ফিল করি যে আমার দিন যত যাচ্ছে তত আমি এই লং ট্যুরের সাথে বা এরকম ট্যুর দেওয়ার সাথে খুবই অ্যাডজাস্ট হয়ে যাচ্ছি। এখন আমার কাছে 400-500 কিলো তেমন কোনো একটা সমস্যা মনে হয় না। আরামসে যাওয়া যায় 10-11 ঘন্টা, যেইটাই সময় লাগে। সময় নিয়ে টেনশন করি না, তো আরামসে আমি চলে যাই, যার জন্য আমার কোনো আসলে পেরেশানি হয় না। আর একটা কথা, যে সোলো ট্যুর আর স্কোয়াড ট্যুর কোনটা বেস্ট? ভাই দুইটাই বেস্ট, আপনি যেইটার সাথে খাপ খাওয়াই নিতে পারেন আর কি। আমারা দেখছেন আমি বেশিরভাগই হচ্ছে সোলো, একা ঘুরে বেড়াই। স্কোয়াড ট্যুর আমার তেমন একটা নেই। একটা ট্যুরই আছে, সেটা হচ্ছে আমি বাড়ি গেছিলাম মাজেদুলের বিয়েতে, তো ওইটাই আমার একমাত্র স্কোয়াড ট্যুর। এ বাদে আমি তেমন স্কোয়াড ট্যুরে বের হই নাই। আমার কাছে স্লো ট্যুরটা আমার কাছে ভালো লাগে, কারণ হচ্ছে আমি যে ব্লগিং করি, তো আমার অনেক সময় ক্যামেরায় সমস্যা হয়, বিভিন্ন জায়গায় প্রবলেম হয়, আমার দাঁড়াইতে হয়, দাঁড়ায় 5-10 মিনিট সময় লাগে। কিন্তু স্কোয়াড ট্যুরে কিন্তু এই জিনিসটা আসলে হইতে চায় না। সবারই একটা ব্যস্ততা থাকে, সবার এক একজনের এক এক রকম মতামত থাকে, কোন জায়গায় দাঁড়াবো, কি করব, এইটা নিয়ে। হ্যাঁ 2-3 জন ঠিক আছে, বাট বড় লং স্কোয়াড নিয়ে ট্যুর দেওয়া মেবি একটু টাফ হয়ে যায়। তবে সত্যি কথা হলো আমি চেষ্টা করবো এরপরে যে লং একটা স্কোয়াড নিয়ে ট্যুর দিতে কেমন লাগে এটা দেখার। রংপুরের থেকে বগুড়া পর্যন্ত এই যে রোডটা আছে না কংক্রিটের, ভাই এই রোডটা জোস একটা রোড। আমি যেই কয়বার গেছি ব্লগে, আমি সেই কয়বার এই রাস্তাটার কথা বলছি। যদি এই লাইনে সম্পূর্ণ এই রোড হয়, আপনার পঞ্চগড়ের থেকে ঢাকায় যাইতে সর্বোচ্চ গেলে ভাই 8 ঘন্টা, এর বেশি সময় লাগবে না। 400 কিলোমিটার রোড, এভারেজ গতি আপনি 50 কিলোমিটার পাবেন, এটা কোনো ব্যাপারই না। আর এইসব রোডে আপনারা বাইক চালাইতে বলতেছেন আছে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। আমি 5 গিয়ারে ফেলায় কোনো রকম এক্সেলেটার ধরছি, গাড়ি 75-এ চলতেছে। এমনি ভাই এরকম একটা রাস্তায় 60 কিলোমিটার গতিতে গাড়ি চালাইতে বলতেছেন, বলেন তো? বেশ মজা হলো এই জায়গাটায়। পুলিশে আমাকে দাঁড়া করালো, ঠিক আছে, যে ভাই দাঁড়ান। পাশের থেকে একজন বললো, ভাই ওনারা ছেড়ে দেন, ওনার কাগজ ঠিক আছে। ভাই এই জন্য আমি সবসময় বলি, মানুষের গেট আপ আর মানুষ যেভাবে বাইকটা চালায় এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আমারে সিগন্যাল দিয়ে দাঁড়া করাইলো, হ্যাঁ আমার বাইকের গতিও বেশি ছিল না, অ্যান্ড দাঁড়া করায় বললো যে ভাই ওনার কাগজ আছে, ওনারা ছেড়ে দেন। কাগজ দেখলেও না। আগের দিনও এরকম হয়েছিল, আগের দিন আমার সময় কাগজ দেখছিল, বাট আজকে আর কি এনারা কাগজ দেখে নাই। দেখ এটা বেশ মজা লাগলো আর কি। আর ঘড়িতে সময় হচ্ছে 10:02, আর আমি আসি হচ্ছে গাইবান্ধা গোবিন্দগঞ্জ। আজকে ওই রোডে দেখাইনি ভাই, ওই রোডে আজকেও জ্যাম ছিল। ভালো লাগে না ওই জ্যাম আপনাদের দেখাইতে। এখন কথা হইতেছে বাইক চালাই ফেলছি প্রায় 180 কিলোমিটার, আর ব্রেক দিছি একটাই, তো আর একটা ব্রেক দেওয়ার দরকার, সেটা হচ্ছে লাল পানির ব্রেক। লাল পানির ব্রেকটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। চায়ের দোকান খুঁজতে খুঁজতে চলে আসছিলাম শিবগঞ্জের এই পাশে, এই যে মুকামতলা এই জায়গাটার নাম। এই জায়গা থেকে চাটা খাইলাম, চাটা বেশ সুন্দর, আর বেশ সময় দাঁড়ায় থাকলাম, কারণ বাইকটা একটু ঠান্ডা হওয়ার দরকার ছিল। মোটামুটি বাইক ঠান্ডা হয়ে গেছে, এখন বের হইতে হবে। আর রোদে থাকার কারণে বাইকের সিটটা একটু গরম হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এর মধ্যে শান ভাই ফোন দিছিল, ফোন দিয়ে বললো যে ভাই ঢাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, শাড়াপাড়া নাকি তলায় গেছে।
আর আমার এইখানে ভাই রোদের তাপে জীবন শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো সময় হচ্ছে 10:36 আর এই জায়গা দাঁড়াইছিলাম হচ্ছে 10:10-এ। মোটামুটি 26 মিনিটের একটা ব্রেক দিলাম। আর ইদানিং এই যে রাস্তায় কৃষ্ণচূড়া ফুল দেখা যাচ্ছে ভাই, লাল লাল, যা সুন্দর লাগতেছে না ভাই। এই যে এই একটা, আর রংপুরের ওইদিকে তো দেখলাম হচ্ছে বেগুনি কালারের কি একটা ফুল, ওই ফুলের নাম আমি আসলে জানি না। আপনারা যদি জানেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখেন। এখন আস্তে আস্তে যাইতে থাকি, আর বাইক চালাই ফেলছি মোটামুটি 190 কিলোমিটার মতো। ঘড়িতে সময় যখন 11:05 তখন আমি আছি বগুড়া বাইপাসে। আর পুরো মনে করেন যে পানিতে ভরে গেছে ভাই, সারা রাস্তায় কোনো জায়গায় পানি দেখলাম না। বগুড়া এসে দেখি একদম নদী হয়ে গেছে। এই রাস্তাটা কতদিন ধরে যে ফেলায় রাখছে, এই রাস্তাটা ঠিকও করে না, কিছু করে না, একদম ওই যে পর্যটন ভবনের সামনে পর্যন্ত। ঘড়িতে সময় যখন 12:04 তখন আমি চলে আসছি সিরাজগঞ্জ। আর এই যে মোড়টা দেখতে পাচ্ছেন, এই মোড়ের থেকে 3 জেলা ভাগ হয়ে গেছে। সোজা চলে গেছে পাবনা, এই পাশে চলে গেল ঢাকা, আর এই পাশে চলে গেল মেবি হচ্ছে আপনার রাজশাহী বা এরকম কিছু একটা, আমার খেয়াল আসতেছে না। তো এই জায়গা থেকে 3টা জায়গা মোটামুটি মনে করেন যে ভাগ হয়ে গেছে এই চত্বরের থেকে। তো আমি যেহেতু ঢাকায় যাব সেহেতু আমি বামেই যাচ্ছি। আর যদি আমি যশোর যাইতাম মানে বাড়ি, তাইলে একদম সোজা টান দিয়ে চলে যাইতাম, কারণ পাবনা হয়ে একবারে মনে করেন যে বাড়ির দিক চলে যাওয়া যায়। তো বাইক চালাই ফেলছি মোটামুটি 260 কিলোমিটার। আর এখন আজকের দিনের 3rd ব্রেকটা দেওয়ার সময় হয়ে গেছে, কারণ এত সময় বাইক চালানো যাবে না। প্রথমে 100 কিলো, তারপরে 80 কিলোমিটার, তারপরে 80 কিলোমিটার। তো এই পাশে একটা রেস্টুরেন্ট দেখতেছি, এই জায়গায় বসবো, বসে একটা চা খাওয়া যায় কিনা দেখতে হবে। জায়গাতে চা খাই, তারপরেই বের হব। চলে আসছি বঙ্গবন্ধু সেতু, আর এটাকে অনেকে যমুনা সেতু বলে। কোনো সমস্যা ভাইয়া? ও, আমি ভাবছিলাম ওই জায়গায় আমার মনে হয় দাঁড়া করাইছে, কিন্তু না, আমারে না, মোটরসাইকেল ছেড়ে দিচ্ছে। বঙ্গবন্ধু সেতুর একদম ঢুকতে এই যে এই পাটটা দেখতে যে কি সুন্দর লাগতেছিল, আমি তো ফুটেজটা ওইরকম করে নিতে পারি নাই। তো বেশ সুন্দর লাগতেছে, মানে এই যে কৃষ্ণচূড়া ফুল ফুটছে, প্লাস এই যে হলুদ হলুদ কি ফুল, আমি 2টা ফুলের নাম জানতেই পারলাম না। এই হলুদেই একটা ফুল, আর এই যে বেগুনি কালারের একটা ফুল, এই 2টা ফুলের নামই আমি জানি না। এই 2টা ফুলের নাম অবশ্যই জানতে হবে। আর বঙ্গবন্ধু সেতু মানে যমুনা সেতুর এই পাশে আসলে এই জায়গাটার পরিবেশ সেই রকমের সুন্দর লাগে আমার কাছে। হ্যাঁ, পদ্মা সেতুর ওই পাশে গেলেও সুন্দর লাগে, আবার লালন শাহ যেটা আছে ওইটার ওই পাশটাও মোটামুটি সুন্দর, তবে বঙ্গবন্ধু সেতুর এই পাটটা বেশ সুন্দর লাগে। মানে বিশেষ করে আজকে সুন্দর লাগতেছে, যে ফুলগুলা ফুটছে একদম সেই রকম লাগতেছে। তো এটা হচ্ছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম টোল প্লাজা। আর বঙ্গবন্ধু সেতুর টোল আমি বলে দিচ্ছি, বঙ্গবন্ধু সেতুর টোল হচ্ছে মেবি 50 টাকা করে, আমি যতদূর জানি আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া। আর বঙ্গবন্ধু সেতুতে আসলে এই জিনিসটা আমার খুব চোখে লাগে। এই জায়গায় লেখা আছে দুর্ঘটনার সংখ্যা 21, মৃতের সংখ্যা 2, মারাত্মক আহত 0, সাধারণ আহত 1। এই জিনিসটা আমার মনে হয় প্রত্যেকটা সেতুর সামনেই দেওয়া উচিত, বুঝতে পারছেন? এই সামনে দেওয়াতে কি হবে জানেন, মানুষ একটু সতর্ক হবে। আর এই যে বঙ্গবন্ধু সেতুর পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, এই ট্রেনগুলা সরাসরি উত্তরবঙ্গে চলে যায়, পঞ্চগড়, এরপরে চিলাহাটি, এই দিকে যায় এই ট্রেনগুলা। বাংলাদেশে যে কয়টা সেতু আছে আমি আসার দিনও বলছি, তার মধ্যে এই সেতুটাও মাশাআল্লাহ বেশ সুন্দর। আর এই পাশটা এই যে ট্রেনের জন্য আলাদা লাইন করতেছে। আমার ভাগ্য বারবারই ভালো থাকে, কি কারণে জানেন? আমি যখনই আসি তখনই ট্রেন হয় যায়, না এই ট্রেন আসে। আমি যখন গেলাম তখনও ট্রেন এই পাশ থেকে আসতেছিল, আর আমি এই যে এখন যাচ্ছি তখন ট্রেন এই পাশ থেকে আসতেছে, মানে টাইমিংটা মোটামুটি মিলে যায়। রাত্রেবেলার দিকে এই সেতুটা বেশি সুন্দর লাগে, কারণ এই যে লাইটিংগুলো জ্বলে ওঠে একদম মারাত্মক লাগে। আর এই যে এই পাশে মোটামুটি মেবি হচ্ছে কি এগুলা ফেরি, জানি না এই ফেরিগুলার এখানে কাজ কি, তবে হয়তো বা সেতু বানানোর কাজেও লাগতে পারে। মানে ওই যে ওই পাশে যে আপনার ট্রেনের যে ব্রিজটা বানাইতেছে, ওই ব্রিজটা বানানোর কাজেও হয়তো বা লাগতে পারে। ওই রকমই কি কিছু মনে হচ্ছে, না এতগুলা তো লাগার কথা না। যাই হোক, কী কারণে লাগে আমি জানি না, যদি কেউ জানেন তবে জানাই দেন। আর এই পাশটাও বেশ সুন্দর। ঘড়িতে সময় যখন 1:57 তখন আমি চলে আসছি কালিয়াকৈর। আজকে প্রচুর তাড়াতাড়ি চলে আসছি। আর বাইকটা আজকে যে সার্ভিসটা দিছে না ভাই, একদম মাখন ভাই, মাখন।
এখন এই জায়গায় বাইকটা রাখবো, রেখে একটু রেস্ট নিতে হবে। আমার থেকে বেশি হচ্ছে বাইকের রেস্ট দরকার, কারণ রেস্ট দিয়ে দিয়ে গেলে না কষ্ট কম হয়, বাট যদি আপনি একটানা যাইতে যান তাহলে কিন্তু আপনার কষ্ট বেশি হয়ে যাবে। কাদার মধ্যে দিলাম উঠায়া, আল্লাহ, কারণ গাড়ি আমি চাচ্ছি না মোটের পরেও রোদের মধ্যে রাখতে, কারণ রোদের মধ্যে রাখলে এরপরে বসা যায় না, ব্যাপক কষ্ট হয়। তো এই জায়গায় গাড়িটা থাক। জায়গাটা এসে বেশ সুন্দর একটা জায়গা পেয়ে গেছিলাম, এই যে খাটের উপরে এসে খানিকটা চিত হয়ে থাকলাম, চিত হয়ে শুয়ে টুয়ে এখন বের হয়ে যাচ্ছি। আর ঘড়িতে সময় 2:30। আজকে বেশ দ্রুত চলে আসছি, আমি নিজেও আসলে বুঝতে পারি নাই যে এত দ্রুত চলে আসব, কারণ অন্যবার আমার আসতে মোটামুটি 5টা 5:30 বেজে যায়, মোটামুটি 10 ঘন্টা বা 11 ঘন্টা, যাওয়ার সময় 11 ঘন্টা লাগছিল, বাট আজকে মনে হয় এত সময় লাগবে না। ফাইনালি চলে আসছি ঢাকা, আর এখন আছি দিয়াবাড়ি। ঘড়িতে সময় 3:26, তো মোটামুটি 8 ঘন্টা লাগলো। 400 কিলোমিটার 8 ঘন্টায়, নট ব্যাড, খারাপ না। রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, টান দিয়ে চলে আসছি। শেষবেলা একটা খুবই জরুরি কথা বলে দিই, আজকের রাইডটার উপরে বেস করে আপনারা হেলমেট কিনলে অবশ্যই সানভাইজার দেখে কিনবেন, এইটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে রোদের মধ্যে যদি এই সানভাইজার না থাকতো তাইলে কপালের দুঃখ ছিল। চশমা ঢুকাইলে কি হয়, চশমা বাঁকায় যাওয়ার একটা সম্ভাবনা থাকে, বা চশমায় আর কি কানে ব্যথা লাগার একটা সম্ভাবনা থাকে। এর জন্য অবশ্যই বলবো যে হেলমেট কিনলে সানভাইজার আছে এমন দেখে হেলমেট কিনবেন। তো আজকের রাইডটা আলহামদুলিল্লাহ খুব এনজয় করছি, আর খুবই দ্রুত চলে আসছি, আপনারা দেখতেই তো পারতেছেন। তো এই ব্লগটা আর বড় করতেছি না, কারণ ইদানিং ব্লগ প্রচুর বড় হয়ে যাচ্ছে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর এমন ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।